দেখুন ৪৯তম বিসিএস স্পেশাল রসায়ন প্রিলিমিনারি প্রস্তুতিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কাজী এমদাদ। স্পেকট্রোস্কোপি টপিকের উপর আজকে শেষ ভিডিও। আমরা আজকে আলোচনা করব মাস স্পেকট্রোস্কোপি বা এমএস নিয়ে। আমি এখানে 4টি টেবিলের মাধ্যমে প্রাথমিক ধারণাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমত মূলনীতি এবং প্রাথমিক ধারণায় রেখেছি মাস স্পেকট্রোস্কোপি কিভাবে করা হয়, এটার যন্ত্রের মূল অংশ, আয়নাইজেশন স্টেট এবং ম্যাস অ্যানালাইজার এগুলো নিয়ে। দ্বিতীয় টেবিলে আমি আলোচনা করেছি স্পেকট্রামের বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ আয়ন সমূহ নিয়ে, যেমন এখানে আছে মলিকুলার আয়ন, বেস পিক, ফ্র্যাগমেন্ট আয়ন, আইসোটপিক পিক এবং মেটাস্থিতিশীল আয়ন। এগুলোর সংজ্ঞা, গুরুত্ব এবং কঠিন এমসিকিউর জন্য কী কী কৌশল অবলম্বন করতে হবে সেগুলো ব্যাখ্যা করে দিয়েছি। 3 নম্বর টেবিলে আমি বিশেষ আয়ন এবং M+2 বিশ্লেষণ কিভাবে করতে হবে, যেমন ক্লোরিন, ব্রোমিন, সালফার, নাইট্রোজেনের গুরুত্বপূর্ণ আইসোটোপগুলো কী কী, কত পার্সেন্ট থাকে, M+1 এর পিকের তীব্রতা কত এবং এমসিকিউ এর ফোকাস পয়েন্টগুলো কী কী সেগুলো। আয়নাইজেশনের পদ্ধতি তুলনার ক্ষেত্রে আমি ইলেকট্রন ইম্প্যাক্ট, কেমিক্যাল আয়োনাইজেশন, ইলেকট্রোস্কোপি আয়োনাইজেশন এবং ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটেড লেজার ডিসপারশন নিয়ে আলোচনা করেছি, যেগুলোর প্রকৃতির সুবিধা অসুবিধা নিয়ে। 5 নম্বরে অ্যাপ্লিকেশন এবং বিশেষ কৌশল, অর্থাৎ এখানে কাঠামোগত ব্যাখ্যা, আণবিক ওজন নির্ণয় করে কিভাবে, আইসোটপিক ফিঙ্গারপ্রিন্টিং কিভাবে করা হয়, টেন্ডেম এমএস, জিসিএমএস, এলএস, এলসিএমএস এগুলো নিয়েও কিছু টিকা দিয়ে দিয়েছি। তো চলে যাচ্ছি আমরা এমসিকিউ পার্টে। প্রথমে মাস স্পেকট্রোমিটার এর মূল কাজ কি? 1 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে আয়নগুলোর ভর থেকে চার্জের অনুপাত এবং তাদের প্রাচুর্যতা পরিমাপ করা। সঠিক উত্তর খ। 2 নম্বরে আছে মাস স্পেকট্রোমেট্রির এর জন্য নমুনার কোন অবস্থা থাকা আবশ্যক? আয়নিত অবস্থায় থাকা আবশ্যক। মাস স্পেকট্রোমেট্রি করার জন্য অবশ্যই আয়নিত অবস্থা প্রয়োজন। এরপরে আমরা 7 নম্বরে চলে যাই। ব্রোমিনের উপস্থিতিতে মাস স্পেকট্রামে কিভাবে সহজে শনাক্ত করা যায়? এখানে M এবং M+2 পিকের 1:1 অনুপাত দ্বারা ব্রোমিনের উপস্থিতি সহজেই করা যায়, কারণ ব্রোমিন থাকে হচ্ছে, ব্রোমিনের দুইটা আইসোটোপ 79 এবং 81, যার একটা থাকে 51% আর একটা 41%, অলমোস্ট 1:1 রেশিও। এই জন্য সহজে ব্রোমিনটাকে ডিটারমাইন করা যায়। 8 নম্বর আছে নাইট্রোজেন রুল অনুসারে যদি কোনো অণুতে বেজোড় সংখ্যক নাইট্রোজেন পরমাণু থাকে তবে তার আণবিক আয়ন এবং M/Z মান কেমন হবে? তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি জানি, এটা 1, 3, 5 এরকম মান দেখায়, তো এটা সবসময় বেজোড় হবে। তো সঠিক উত্তর খ, বেজোড়। আমরা নিচের দিকে চলে যাই। এখানে ইলেকট্রোস্কোপি আয়োনাইজেশন 12 নম্বর এমসিকিউতে ইলেকট্রোস্কোপি আয়োনাইজেশন কোন ধরনের যৌগ বিশ্লেষণে সবচেয়ে বেশি কার্যকর? এটা হচ্ছে পোলার, অ-উদ্বায়ী এবং বৃহৎ যৌগ অণু, যেমন প্রোটিন, পেপটাইড, এগুলো বিশ্লেষণে সবচেয়ে বেশি লাগে ইএসআই। সঠিক উত্তর খ। তারপরে আমরা আরেকটু নিচে যাই। নাইট্রোজেন রুল অনুসারে হেক্সিলামাইন এর M+ এর M/Z এর মান কত? তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এখানে হেক্সিলামাইনের সংকেত কি? C6H15N। তাহলে C6 6কে 12 দিয়ে গুণ করতে হবে, H15 মানে 15 গুণ 1, আর হচ্ছে নাইট্রোজেনের একটা আছে, এটা 14, তাই সবগুলোর যোগফল হবে 101। তাহলে M/Z হবে 101, যেটা একটা বেজোড় সংখ্যা। তারপরে নিচের দিকে যদি আমরা আরেকটু যাই, এখানে আছেন যদি একটি যৌগের M এবং M+2 পিকের তীব্রতার অনুপাত 100:4 হয় তবে যৌগটির সম্ভবত কোন পরমাণুটি আছে? এটা হবে সালফার, কারণ M+1 এর তীব্রতা প্রায় 4.4% হলে সেটা সালফার হয়, আর সালফারে S34 4.2%। তো টেবিলটার দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন, মানগুলো মনে রাখেন, তাহলে এই টপিকগুলো খুব ইজিলি পেরে যাবেন। আমি একটু নিচে যাই, যেমন আইসোটোপ পিক 34 নম্বর কোশ্চেন। আইসোটোপ পিকের মাধ্যমে সিলিকনের উপস্থিতি কিভাবে নির্ণয় করা যায়? হচ্ছে M+1 M+2 পিকের 100:5:3 অনুপাত দ্বারা, কারণ সিলিকনের 3টা আইসোটোপ, সিলিকন 28, 29 এবং 30, যার মধ্যে রেশিও থাকে 100, 5 এবং 3। আরও কিছু কঠিন এমসিকিউ যদি যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি নিচে আছে 39 নাম্বার। আয়ন ট্র্যাপ ম্যাস অ্যানালাইজার কার্যনীতি কি? এটা হচ্ছে আয়নগুলোকে একটি ছোট আয়তনের RF এবং DC ক্ষেত্র দ্বারা আটকে রাখা। সঠিক উত্তর গ। 43 নম্বর আছে EIMS এ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে ফ্র্যাগমেন্টেশন দ্বারা কোনটি সবচেয়ে সহজে শনাক্ত করা যায়? হচ্ছে আলফা ক্লিভেজ, যেটা M/Z এর বেজোড় পিক দ্বারা সহজে শনাক্ত করা যায়। তো এরকম মোট 50টি এমসিকিউ আছে আজকের এই পিডিএফ ফাইলটিতে। আপনারা এই 50টি এমসিকিউ সহ এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর
ডেসক্রিপশন বক্স থেকে এবং পিন কমেন্টও পেয়ে যাবেন। সেখান থেকে লিঙ্কে ঢুকে আপনি অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠালে আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব। তার আগে আপনাকে অবশ্যই যেই জিমেল থেকে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবেন সেটার প্রথম অংশটুকু অর্থাৎ @gmail.com বাদ দিয়ে বাকি সামনের অংশটুকু লিখে এখানে কমেন্ট করে দিতে হবে। তাহলে আপনার পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।